নমস্কার, আবার আজকে একটি সুন্দর ক্লাস নিয়ে তোমাদের কাছে উপস্থাপনা করছি, যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ওয়েল্ডিং। তোমাদের কাছে আজকে ওয়েল্ডিং এর ইতিহাস তুলে ধরবো। তো আমরা পরের স্লাইডে চলে যাই। তো পরের স্লাইডে আমরা দেখতে পাবো যে ওয়েল্ডিং এর ইনভেনশন, ওয়েল্ডিং আবিষ্কার কোথা থেকে হলো। তো প্রথমে দ্য হিস্টোরি অফ জয়নিং মেটালস গো ব্যাক সেভারেল মিলেনিয়াম, মানে কয়েক সহস্রাব্দ পিছন থেকেই আমাদের যখন ওয়েল্ডিং হতো, তখন তো ওয়েল্ডিং সেইভাবে হতো না, তখন তো ইলেকট্রিক ছিল না। তাই তখন কিভাবে মানুষ দুটি প্লেটকে কিভাবে জোড়া লাগাতো, তো তখন সেভাবে আমাদের এটা হচ্ছে কল, এটাকে বলতো ফোর্জ ওয়েল্ডিং। তো ফোর্জ ওয়েল্ডিংটা কি না, যখন আমরা এখনো কিন্তু এই ফোর্জ ওয়েল্ডিং দেখতে পাই, তোমরা একটু রাস্তার ধারে যদি যাও তাহলে দেখতে পাবে যে কামার শালায় দেখবে গরম করা হচ্ছে জিনিসটা গরম করে তারপর হাতুড়ি দিয়ে মেরে পিটিয়ে দুটোকে জয়েন করা হচ্ছে। তো এটা হচ্ছে ফোর্জিং বা ফোর্জ ওয়েল্ডিং। মানুষ কিন্তু প্রথমে এটাই শিখেছিল যে দুটো মেটালকে গরম করতে হবে, গরম করে যদি আমি একে হ্যামারিং করি বা যা কিছু করে এর মধ্যে একটা প্রেসার দিই দুটো মেটালকে, তাহলে এই দুটো কিন্তু আটকে যাবে। তো গরম করে যখন এরা দেখেছে আটকে গেছে, সেটাই হচ্ছে প্রথম ওয়েল্ডিং। তো সেটাকে আমরা বলতাম যে ফোর্জ ওয়েল্ডিং। পরীক্ষায় প্রশ্ন আছে যে অ্যানসিয়েন্ট প্রসেস অফ ওয়েল্ডিং, তখন কিন্তু ফোর্জ ওয়েল্ডিং তার অ্যান্সার হবে। এবার 1801 সাল স্যার হামফ্রে ডেভি ডিসকভার দ্য ইলেকট্রিক আর্ক। যখন ইলেকট্রিক চলে এলো, তখন আমরা সবাই ভাবলাম যে ইলেকট্রিক দিয়ে আমরা কিভাবে দুটি ধাতুকে জোড়া লাগাতে পারবো। তো সেটা দেখালেন, মোটামুটি একটা দেখালেন 1801 সালে হামফ্রে ডেভি, ইলেকট্রিক আর্ক। আর্ক শব্দের অর্থ হচ্ছে, যখন আমরা কোনো দেখবে রাস্তায় তোমরা যখন যাও তখন দেখবে যে স্পার্কিং হয়, লাইট জ্বলে, ঠিক আছে? তো ওই লাইট যে স্পার্কিং হয়, এই যেখান থেকে স্পার্কটা হচ্ছে ওটাকে আমরা বলি এ আর সি, আর্ক। তো এই আর্কের দিকে তাকালে জানো তো আমাদের চোখের মধ্যে একটা অসুবিধা হয়। সুতরাং তাহলে আমাদের 1801 সালে স্যার হামফ্রে ডেভি কি করলেন, ইলেকট্রিক আর্ক মানে ইলেকট্রিকের সাহায্যে কিভাবে ওয়েল্ডিং হবে সেটা আবিষ্কার করে দেখালেন। এবার 1802 সালে রাশিয়ান সায়েন্টিস্ট, রাশিয়াও কম যায় না, যে ঠিক আছে দেখি, রাশিয়ান সায়েন্টিস্ট ভ্যাসিলি পেট্রভ আর ডিসকভার দ্য ইলেকট্রিক আর্ক অ্যান্ড সাবসিকুয়েন্টলি প্রসেসড পসিবল প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অ্যাজ ওয়েল্ডিং। উনি ওয়েল্ডিংটা করে দেখিয়েছিলেন, কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন মানে একদম প্রোডাকশন করে কিছু দেখানো, সেটা কে করলেন না ভ্যাসিলি পেট্রভ। 1802 সালে ভ্যাসিলি পেট্রভ দেখালেন যে কিভাবে এইটাকে আমি ইন্ডাস্ট্রিতে মানে কোনো কিছু তৈরি করতে, তখন তার ইন্ডাস্ট্রি ছিল না, তো কোনো কিছু তৈরি করতে তাহলে আমি কিভাবে এটা করব, তখন উনি এটা ভ্যাসিলি পেট্রভ এটা দেখালেন। The advance in arc welding continued with the invention of metal electrode in the late of 1800 by a Russian, আবার একজন রাশিয়ান 1800 শেষ দিকে কি করলেন, তিনি ইনভেনশনটাকে আরো জোরালো কিছু করলেন, আরো কিছু আবিষ্কার করলেন। 1888-তে নিকোলাই স্যালভিনভ এবং আমেরিকান একজন সিএল কফিন 1890 সালে, এই দুই বিজ্ঞানী আরো এই যে উনি যেটা দেখালেন সেটাকে আরো কিভাবে স্টেবল করা যায়। ধরো শুধু তো ওয়েল্ডিং করলে হবে না, ওয়েল্ডিং এর পর যে ওয়েল্ডিং এর যে তৃতীয় যে ধাতু, সেটা ইলেকট্রোডের মাধ্যমে কিভাবে অন্য মেটালকে আরো বেশি স্ট্রেন্দার করবে, আরো বেশি সুন্দর হবে, তো সেই জিনিসগুলোকে তিনি তখন বোঝালেন। তাহলে অ্যারাউন্ড 1900 সালে তখন এপি স্টামেঞ্জার রিলিজ এ কোটেড মেটাল ইলেকট্রোড ইন ব্রিটেন হুইচ গেভ এ মোর স্টেবল আর্ক। স্টেবল আর্ক মানে কি, যদি আমি যখন ওয়েল্ডিং করি, ওয়েল্ডিং এর লাইটটা যদি এদিক ওদিক ছটফট ছটফট করে, তাহলে কি হবে, ওয়েল্ডিং এর যে মেটালটা এটা দেখবে, এটা যদি দেখবে ওয়েল্ডিং করার সময় একটা মেটাল এরকম লম্বা নেওয়া হয়, তো এটাকে আমরা ইলেকট্রোড বলি। এটা গলে গলে ও যাকে আমি ওয়েল্ডিং করছি তার গায়ে গিয়ে ডিপোজিট হয়। তো তখন উনি একটা এর মধ্যে একটা কোটিং দিলেন। কোটিং দিলেন কেন, কোটিং দিলেন না, দেখলেন যে আগে যে সমস্ত বিজ্ঞানীরা ওয়েল্ডিংটা করেছেন ঠিক আছে, ভালো করেছেন, কিন্তু তোমরা কি জানো, তোমরা তো ছোটবেলায় বইতে পড়েছো ক্লাস 6-7-এ, যে যেখানে আগুন জ্বলে সেখানে ঠান্ডা বাতাস সব এসে সেখানে জড়ো হয়। এটা কি শুনেছো যে আগুন জ্বললে কি হয় না, গরম বাতাস ওখানকার যে বাতাসটা সেটা উপরে চলে যায়, আর ঠান্ডা বাতাস কি হয় এসে ওই জায়গায় জড়ো হয়। তো
একই রকম আমরা যখন ওয়েল্ডিং এর আর্কটা তৈরি করছি, ওখানে যখন একটা ফ্ল্যাশ হচ্ছে, ওখানে যখন একটা তীব্র আলো তৈরি হচ্ছে, ওখানের বাতাসটা তখন গরম হয়ে ওখান থেকে সরে যায়। আর যেহেতু বাতাস হালকা তোমরা জানো, তো উপরে উঠে যায়, এবং উঠে যাওয়ার ফলে কি হয়, ঠান্ডা বাতাস সাইডেই আছে। দেখবে এই যে আমাদের ঘরের মধ্যে এসি চলে, এসি থেকে দেবে জল পড়ে, কোথা থেকে জল আসে, কোথা থেকে, বা একটা ফ্রিজ থেকে আমি বোতল বের করলাম, সেই বোতলটা টেবিলে রাখলাম, টেবিলে রাখলে কি হয়, বোতলের গায়ে দেখবে জল ভর্তি হয়ে গেছে, তাহলে কি বোতল মানে ফেটে জল বেরোচ্ছে? তা তো নয়, বাতাসের জলই ওর গায়ে লাগছে। তো এইরকম আমি যখন ওয়েল্ডিংটা করছি তখন দেখছি যে ওয়েল্ডিং করার সময় কি হচ্ছে না, ওই জায়গায় ঠান্ডা বাতাস এসে যাওয়ার ফলে ওয়েল্ডিং এর গায়ে এরকম ছিদ্র 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 হয়ে যাচ্ছে, এটাকে বলে ব্লো হোল বা পোরোসিটি। তো এই ফুটো ফুটো যদি হয়ে যায়, তাহলে ওয়েল্ডিং এর যে স্ট্রেংথ, আমি যে একটা মেটালের সাথে আরেকটা মেটাল যে জয়েন করলাম, যে জয়েন করে আমার লাভ কিছু হলো না, কারণ একটুখানি যদি আমি স্ট্রেংথ বেশি বাড়াই, তখন কি হবে, এটা ভেঙে যাবে। তো সেই কারণে উনি কি করলেন, যে ইনি ব্রিটেনের কি করলেন, যে একটা কভার করলেন। ওই কভারটা কি হলো, আগে পুড়ে গেল, আগে পুড়ে গিয়ে কি করলো, উপরে একটা গ্যাসীয় বাতাবরণ তৈরি করলো, যাতে ওই গ্যাসীয় বাতাবরণ কি করবে, যে ওয়েল্ডিং যেখানে হচ্ছে তাকে একদম সেফ এবং সিকিউরিটি দিয়ে রাখবে, যে যখনই ঠান্ডা বাতাস আসবে তখন বলবে এই তুমি ভেতরে ঢুকবে না, তুমি ঢুকলেই তো পোরোসিটি বানিয়ে দেবে, গর্ত বানিয়ে দেবে, সুতরাং এগুলো চলবে না। তার মানে এই জিনিসটাকে বলে ফ্লাক্স। সেই ফ্লাক্স উনি কি করলেন, যে ইলেকট্রোডের মধ্যে, যেটা দিয়ে আমি ওয়েল্ডিং করি, যেটা আমি ওয়েল্ডিং রড বলি চিনি, যেটাকে আমরা আইটিআই এলে ইঞ্জিনিয়ারিং ভাষায় ইলেকট্রোড বলি, তার শরীরের উপরে একটা ফ্লাক্স কোটেড করে দিলেন। যখনই ওয়েল্ডিংটা শুরু হলো, তখনই কি হলো না, আগেই ফ্লাক্সটা গলে গিয়ে ওখানে একটা গ্যাসীয় বাতাবরণ তৈরি করলো, যার ফলে ওই গ্যাসীয় বাতাবরণের ভেতরে কিন্তু ঠান্ডা বাতাস আর ঢুকতে পেল না। ঠিক আছে, বোঝা গেল। উনি তাহলে 1900 সালে এসে কিন্তু এটা বুঝলেন, এটা বুঝে আর একটু ওয়েল্ডিংটাকে মানে আরো সুন্দরভাবে করার, এবং এর ফলে কি হলো, এর ফলে কি হলো, এই স্টেবল আর্ক, স্টেবল আর্ক মানে এই যে আর্ক মানে কি, ওই যে শিখাটা, ওই যে ছটফটানিটা, এটা কি হলো, আর ছটফট করলো না, কারণ ঠান্ডা বাতাস এসে ওকে তো আর ডিস্টার্ব করতে পারলো না। তাহলে উনি কিন্তু ওয়েল্ডিং এর জগতে অনেকটাই এপিস্টেমেজার, অনেকটাই আমাদেরকে এগিয়ে দিলেন। এরপরে দেখি কি হলো, 1905 সালে ইনি 1905 সালে রাশিয়ার সায়েন্টিস্ট ভ্লাদিমির মিটকোভিচ প্রসেস ইউজিং এ 3 ফেজ ইলেকট্রিক আর্ক ফর ওয়েল্ডিং। তখন ইলেকট্রিসিটি অনেক উন্নত হয়ে গেছে, 3 ফেজ এসে গেছে, তাহলে আমার সিঙ্গেল ফেজ দিয়ে যদি আমি ওটাকে করি, তাহলে আমি তো হিউজ প্রোডাকশন করতে পারবো না, হিউজ টাইম মেশিনটাকে চালাতে পারবো না, বা হিউজ সময় ধরে মানে স্টেবল রাখতে পারছি না। তখন আমি কি করলাম, কি করলো রাশিয়ান সায়েন্টিস্ট ভ্লাদিমির মিটকোভিচ, প্রসেস ইউজিং এ 3 ফেজ ইলেকট্রিক, তিনটে যে আমাদের ফেজ আছে, ঠিক আছে, সেই ফেজ তিনটে ইউজ করে, আমাদের যে ফেজের মধ্যে কি হয়, মানে বিভিন্ন সময় বিভিন্ন ফেজে ধরো একটু আপ ডাউন থাকলে, তখন কি হয়, তিনটে ফেজ থাকলে আমাদের মেশিনটা সেই জায়গায় স্টেবল ভাবে চলতে শুরু করে, তার ফলে কি হয়, যে অনেকটা সুবিধা হয়। তাহলে এই 1905 সালে রাশিয়ান সায়েন্টিস্ট কি করলেন, 3 ফেজ ইউজ করে ইলেকট্রিক আর্কটাকে খুব স্টেবল এবং সুন্দর ভাবে এটাকে অনেক দূর আগিয়ে দিলেন। তো এই হচ্ছে ইনভেনশন। তারপরে ধীরে 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 1900 পর থেকে বুঝতেই পারছো যে এখনো পর্যন্ত ওয়েল্ডিং কিন্তু নতুন মাত্রা নিয়ে চলেছে। এরপরে অনেক মিগ বলে ওয়েল্ডিং এসছে, টিগ বলে ওয়েল্ডিং এসছে, মানে আরো প্রিসিশন, মানে আরো খুব সুন্দর করতে হবে। তো আজ পর্যন্ত তোমরা শুনলেও অবাক হবে, এখন ওয়েল্ডিং এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে ধরো রোবট আরএনসি মানে রোবট নিউমেরিক্যাল কন্ট্রোল, রোবট দিয়ে ওয়েল্ডিং করা যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, যে আমাদের যে ধরো নিঃশ্বাস চলছে, এর ফলে কি হয়, আমাদের হাত তো স্টেবল হচ্ছে না। এবার যখনই স্টেবল হচ্ছে না, আমি যখন ওয়েল্ডিং করছি, তখন এখান থেকে যে মেটাল বেরিয়ে থার্ড মেটালে পড়ছে, তখন কি হচ্ছে ওখানে না, একটু বিক্ষিপ্ত হচ্ছে, সেটা হয়তো আমার চোখে ধরা পড়ছে না, কিন্তু এই যে নিঃশ্বাস প্রশ্বাস, আমরা সেই জন্য স্টুডেন্টদের বলি যে যখন তোমরা করবে, তখন একটুক্ষণ একদম মানে দমটাকে আটকে নেবে, একদম বাংলা ভাষায় বললে দম আটকে
সুন্দরভাবে করো। কিন্তু রোবটের তো দমনের ব্যাপার নাই, সেজন্য আমরা এখন যেগুলো বড় বড় ইন্ডাস্ট্রি আছে তারা আরএনসি ইউজ করছে। আবার কোথায় স্টপ করতে হবে, কোথায় শেষ করতে হবে, কোথায় শুরু করতে হবে, এই যে ওয়েল্ডিং এর যে পুরো ব্যাপারটা, এটা কন্ট্রোল করছে বাই সিএনসি, মানে কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল কি করছে, এটাকে পুরো কন্ট্রোল করছে এবং আরএনসি দিয়ে পুরো ওয়েল্ডিংটা হচ্ছে। তার মানে ওয়েল্ডিং এর বরাবর বরাবর ইনভেনশন, মানে ওয়েল্ডিং যে টেকনোলজি বলা হয়, জানো তো ওয়েল্ডিং সব সময় কি হয় যে সব সময় কিছু না কিছু, ধরো ধরো আজকে আমি যেটা জয়েন করতে পারছি, কালকে এমন একটা মেটেরিয়াল এলো, মেটেরিয়াল যদি আলাদা হয় তাহলে আমি জয়েন করতে পারবো না, কারণ আমাকে তার জন্য তার মতো করে আবার ইলেকট্রোড বানাতে হবে, তার মতো করে আবার ফ্লাক্স বানাতে হবে। তাহলে নিত্য নতুন আমার কিন্তু ওয়েল্ডিং এর ইনভেনশন চলছে। আমি যদি ওয়েল্ডিং এর মানে সবটুকু জানতে চাই, তাহলে আমি কি করব, যে ওয়েল্ডিং এর সম্বন্ধে যে প্রতিদিনকার রিসার্চ, সেগুলো কিন্তু আমাকে জানতে হবে। না জানলে কিন্তু আমি বুঝতেই পারবো না যে ওয়েল্ডিং, মানে আমি বুঝে নেবো তখন যে আমি রাস্তার ধারে যে ওয়েল্ডিং দেখেছি, আমি 10 বছর আগে যে ওয়েল্ডিং দেখেছি, সেই ওয়েল্ডিং এখন আর নেই। এখন কিন্তু সাবমার্জার ওয়েল্ডিং, এখন প্লাজমা স্টেট বলে যে স্টেটটা আছে, ধরো কঠিন, তরল, গ্যাসীয়, তার মাঝখানে একটা স্টেট আছে প্লাজমা। প্লাজমা স্টেটে নিয়ে যে ওয়েল্ডিং করলে সে আরো সাউন্ড কোয়ালিটি ওয়েল্ডিং দেবে, আরো ভালো আমাকে ওয়েল্ডিং দেবে। সুতরাং আমি সবসময় আমরা চিন্তা করছি যে কি করে ওয়েল্ডিংটাকে আরো একটা জায়গায় নিয়ে যায়। ধরো স্পেসে যে ইসরো যে যান পাঠাচ্ছে, যে সূর্যের কাছে যে যেটা পাঠালো আদিত্য, তো সেখানেও মানে একটার পর একটা যে ডিটাচ হচ্ছে, ঠিক আছে, ওখানে কিন্তু প্রচুর ওয়েল্ডিং এর অ্যাপ্লিকেশন আছে। সেই ওয়েল্ডিং এর অ্যাপ্লিকেশন যদি সঠিকভাবে না করা হয় বা সেই রকম স্পেসিফিয়ান মেশিন দিয়ে না করা হয়, তাহলে তো ও জায়গায় মানে সবকিছু ঠিক থেকেও একটা ওয়েল্ডারের জন্য ওটা মিস হয়ে যেতে পারে। তো সেই কারণে এখন ওয়েল্ডিং কিন্তু একটা অন্য মাত্রায় পৌঁছে গেছে। সেই মাত্রা থেকে ওয়েল্ডিং আরো আরো এগিয়ে যাবে। এই হচ্ছে টোটাল ইনভেনশনের কাহিনী বললাম। এরপরে আমি আসছি, ওয়েল্ডিং এর ডেফিনেশন না জানলে ওয়েল্ডিং এর ক্লাস শুরু কি করলাম। তাহলে ইনভেনশন জানার পরে আমি দেখব ওয়েল্ডিং কাকে বলে। এটা তোমরা কিন্তু প্রত্যেকে মুখস্থ করে রাখবে, কারণ তুমি যেখানে ইন্টারভিউ দিতে যাবে সেখানে কিন্তু তোমাকে আগেই জিজ্ঞেস করবে যে ডেফিনেশন কি। ডেফিনেশন যদি বলতে না পারো তাহলে কিন্তু মানে তুমি পরবর্তীকালে অনেক কিছু জানো কিন্তু সেটা ঠিক না। তাহলে আমার আগে জানতে হবে আমি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি তার ডেফিনেশনটা কি। তো ডেফিনেশনটা কি, ওয়েল্ডিং ইজ এ পার্মানেন্ট মেটাল জয়েনিং প্রসেস। এই গোটা পৃথিবীতে শুধু একটাই পার্মানেন্ট মেটাল জয়েনিং প্রসেস আছে, সেটা হচ্ছে ওয়েল্ডিং। ওয়েল্ডিং ছাড়া বাকি যে সমস্ত জয়েনিং আছে, কেউ বলতে পারবে যে কি রকম জয়েনিং আছে? না, এটা আছে, ধরো নাট এন্ড বোল্ট করে আমি একটা জয়েন করতে পারি। ধরো একটা রিবেট, দেখবে হাওড়া ব্রিজে যখন যাবে দেখবে অনেক যেভাবে জয়েনিং করা রয়েছে সেটা রিবেট করা রয়েছে। আচ্ছা, তারপর তোমার কি হয়, যে শোল্ডারিং করা রয়েছে, ব্রেজিং করা রয়েছে। জয়েনিং অনেক রকম আছে, কিন্তু ওয়েল্ডিং হচ্ছে পার্মানেন্ট মেটাল জয়েনিং প্রসেস। মানে একবার যদি তুমি ওয়েল্ডিং করে দাও, তাহলে যতক্ষণ না সেটাকে গ্যাস কাটার দিয়ে কেটে ফেলা হচ্ছে, যতক্ষণ না সেই প্লেটটা ডিস্ট্রয় করা হচ্ছে, ততক্ষণ কিন্তু এদের মধ্যে জোর ছাড়বে না। হ্যাঁ, তাহলে কি না, ওয়েল্ডিং ইজ এ পার্মানেন্ট মেটাল জয়েনিং প্রসেস। আমার ক্লাস শুনলে এমনি এটা মুখস্থ হয়ে যাবে আস্তে আস্তে। ওয়েল্ডিং ইজ এ পার্মানেন্ট মেটাল জয়েনিং প্রসেস বাই হুইচ কি না টু সিমিলার অর ডিসিমিলার মেটালস। মানে এখানে কি বলতে চাইছি, টু সিমিলার অর ডিসিমিলার মানে কি, সিমিলার মানে সমগোত্রীয়, মানে দুটো মেটালের সমগোত্রীয়। যদি একটা আমার মাইল্ড স্টিল হয়, এমএস হয়, আর একটা এমএস হয়, তাহলে আমি থার্ড মেটাল যেটা দিয়ে আমি ওয়েল্ডিং করছি সেটাও যদি এমএস হয়, তাহলে সেটাকে আমি কি বলি, সিমিলার মেটাল ওয়েল্ডিং। এটা কিন্তু অনেকটা সহজ, অনেকটা ভালো, সে রেসপন্ড ভালো করে, মানে সিমিলার মেটাল ওয়েল্ডিং হচ্ছে। কিন্তু আমাদের যে ডেফিনেশনে সবটুকুই থাকবে, তো সেখানে আমার কি হচ্ছে, টু সিমিলার অর ডিসিমিলার মেটাল। কিন্তু এমনও তো হতে পারে তুমি একজন ওয়েল্ডার, তোমাকে বললো যে না, এমএস এর সাথে এমএস তো জয়েন হচ্ছে, কিন্তু আমার কোম্পানিতে এটা হয় না, আমার কোম্পানিতে এমএস এর সাথে সিআই হয়, কাস্ট আয়রন হয়, তখন তো তোমাকে করতে হবে। তাহলে ওয়েল্ডার হিসেবে তোমাকে আগে চিনতে হবে যে কোন মেটালটা কে, মানে কোন মেটালের কি প্রপার্টিজ। এই প্রপার্টিজ যদি না জানে একজন ওয়েল্ডার, তাহলে সে ভালো ওয়েল্ডার হতে পারবে না। তাহলে দুজন সিমিলার মেটাল হতে পারে, এখানে বলেছি বাই হুইচ টু সিমিলার অর ডিসিমিলার মেটাল মে বি জয়েন্ট by heating them to a suitable temperature with or without use of filler metal.
মানে কি, দুটো মেটাল, আগে বলেছিলাম যে ফোর্জ ওয়েল্ডিং যেটা ছিল সেখানে হচ্ছে দুটো মেটাল চাপ দিয়ে জয়েন করেছিলাম, আর কি কিছু করিনি। কিন্তু এখানে বলছে যে এই ওয়েল্ডিংটা উইথ অর উইদাউট ইউজ অফ ফিলার মেটাল। মানে কি, মানে আমি ফিলার মেটাল গলিয়ে ওই দুটো মেটালের মধ্যে ফেলতেও পারি, নাও ফেলতে পারি, দুটোকেই কিন্তু ওয়েল্ডিং বলবো। ডেফিনেশন মানে ওয়েল্ডিং এর সমস্ত বৈশিষ্ট্য ওই সংজ্ঞার মধ্যে থাকবে। এই সংজ্ঞার যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু কেউ তোমার ওই ওয়েল্ডিং এর সংজ্ঞার ভুল ধরতে পারে। সুতরাং এখানে বলেছি সিমিলার দুজনকে করা যাবে, মানে এমএস টু এমএস করা যাবে, ডিসিমিলার দুজনকে করা যাবে, মানে এমএস টু সিআই, ধর কাস্ট আয়রনের সাথে এমএস করলাম বা অন্য কোনো মেটাল হতে পারে করলাম, মে বি জয়েন্ট টু হিটিং দেম টু এ সুইটেবল টেম্পারেচার, মানে যতক্ষণ যা তারা কোন টেম্পারেচার, সুইটেবল টেম্পারেচার মানে গোলে জল হয়ে বেরিয়ে চলে গেল এটা নয়, তারা গোলে জল হয়েছে তখনই কিন্তু ওকে থার্ড মেটাল আমি দিতেও পারি। ফিলার মেটাল, ফিলার মানে কি, মানে দুটো মেটালকে জয়েন করছি কিন্তু একটা তৃতীয় মেটালের নিচ্ছি, কিন্তু সেটা যদি এমএস 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 হয় তাহলে আমার সিমিলার হলো। যদি এমএস সিআই এবং অন্য ধরো ব্রোঞ্জ দিয়ে করছি তাহলে কিন্তু সেটা ডিসিমিলার হয়ে গেল, একটা মেটাল অন্য মানে সেটা ডিসিমিলার মেটেরিয়াল হয়ে গেল। তাহলে উইথ অর উইদাউট ইউজ অফ ফিলার মেটাল অ্যান্ড উইথ অর উইদাউট অ্যাপ্লিকেশন অফ এক্সটার্নাল প্রেসার। তার মানে ওয়েল্ডিং এর সঙ্গে আমি কি বললাম, আমি ফিলার মেটাল ইউজ করতেও পারি নাও করতে পারি, আর আমি প্রেসার দিতেও পারি নাও দিতে পারি। প্রেসারের কথা বলেছিলাম প্রথমে ইনভেনশনে, যে বা তোমরা দেখবে রাস্তার ধারে যে ফোর্জিং আছে মানে কামারশালা আছে বাংলায়, সেখানে দেখবে একটা মেটালকে দুটো মেটালকে গলানো হচ্ছে, ঠিক আছে, প্লাস্টিক স্টেজে নিয়ে যাওয়া হচ্ছে, রেড হট কন্ডিশনে নিয়ে যাওয়া হচ্ছে, তারপরে কি হচ্ছে ওখানে কিন্তু আর থার্ড মেটাল কিছু ইউজ করছে না, ওখানে শুধুমাত্র দুটো মেটালকে দিয়ে প্রেসার দেওয়া হচ্ছে, এবার যখনই প্রেসার দিচ্ছে তখন ওটা আটকে যাচ্ছে, তাহলে সেটাকেও আমরা ওয়েল্ডিং বলবো আর এটাকেও ওয়েল্ডিং বলবো। তাহলে আমাদের মেন হচ্ছে উইথ অর উইদাউট অ্যাপ্লিকেশন অফ এক্সটার্নাল প্রেসার। আমরা বর্তমানে কিভাবে প্রেসার দিই, তোমরা শুনে থাকবে যে স্পট ওয়েল্ডিং, সিম ওয়েল্ডিং, এই ওয়েল্ডিং গুলো কি করি আমরা, ওকে রেড হট কন্ডিশনে নিয়ে গেলাম আর ওকে প্রেসার দিলাম, প্রেসার দেওয়ার ফলে কি হলো, ও আটকে গেল, এগুলো হচ্ছে প্রেসার ওয়েল্ডিং বা সিম ওয়েল্ডিং, স্পট ওয়েল্ডিং, এটাকে আমরা রেজিস্ট্যান্স গ্রুপের মধ্যে ফেলি। তার সঙ্গে আমরা কি খেয়াল রাখবো, তাহলে আমার ডেফিনেশনটা এত দূর আমি বলবো, প্রায় মুখস্থ করে রাখবো। এই ডেফিনেশন যখনই আসবে তখনই আমরা এই ডেফিনেশন কিন্তু একদম হুবহু প্রত্যেকটা ওয়ার্ড আমাকে বলতে হবে। দ্য ফিলার মেটাল হ্যাজ ইটস মেল্টিং পয়েন্ট আইদার অ্যাপ্রক্সিমেটলি দ্য সেম অ্যাজ দ্য ওয়ার্কপিস মেটাল অর লিটিল লোয়ার বাট নর্মালি অ্যাবভ 407। মানে কি বললাম, যে আমার যখন থার্ড মেটাল দেয়া হবে, ঠিক আছে, দ্য ফিলার মেটাল মানে দুটো মেটাল এমএস টু এমএস জয়েন করছি, সঙ্গে আমি থার্ড মেটাল দিলাম, থার্ড মেটালটা কি হবে না, থার্ড মেটালের যে গলনাঙ্ক হবে সেই গলনাঙ্ক কত হবে, সেম অ্যাজ দ্য ওয়ার্কপিস। ওয়ার্কপিস মানে যে জব, যেটাই আমি ওয়েল্ডিং করছি সেটা ওয়েল্ডারকে জানতে হবে যে দুটো জব আমি যখন ওয়েল্ডিং করছি তখন যে থার্ড মেটাল, সে থার্ড মেটাল কিন্তু একদম একদম সেম হতে হবে, কার সাথে ও যখন গলবে তখন ওকেও গলতে হবে, যদি পরে গলে বা আগে গলে যায় তাহলে কিন্তু ওয়েল্ডিং হবে না। এই জিনিসটা কিন্তু পুরো ভালো করে একজন ওয়েল্ডারের মাথায় ঢুকিয়ে নিতে হবে। তাহলে কি হলো না, অথবা লিটিল লোয়ার বাট নর্মালি অ্যাবাভ 427 ডিগ্রি, মানে একটুখানি লোয়ার হতে পারে কিন্তু নর্মালি অ্যাবাভ 427, মানে 427 ডিগ্রির উপরে হতেই হবে, 427-এর নিচে হলে ওটা আর ওয়েল্ডিং হবে না, ওটা সোল্ডারিং হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার ডেফিনেশন গেল। তাহলে সবাই আশা করি ডেফিনেশনটা বুঝতে পেরেছো। এরপর আমি আসবো কাইন্ড। ওয়েল্ডিং কে আমরা কি কাইন্ডসে ভাগ করেছি, না দুটো কাইন্ডস আমরা আছে, ঠিক আছে, একটা হচ্ছে হোমোজেনিয়াস ওয়েল্ডিং আর একটা হচ্ছে হেটেরোজেনিয়াস ওয়েল্ডিং। তো হোমোজেনিয়াস ওয়েল্ডিংটা কি না, যে ওয়েল্ডিংটায় ইট কনসিস্ট অফ দোজ প্রসেস ইন হুইচ সিমিলার মেটাল আর জয়েন্ট উইথ দ্য হেল্প অফ সেম ফিলার মেটাল। মানে মানে মাইল্ড স্টিল, আমরা যে এই যে দরজা জানলা রাস্তায় ওয়েল্ডিং দেখি না, তো ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন কিন্তু মাইল্ড স্টিল, যেটাকে আমরা লোহা বলি। আর আমরা কিন্তু লোহা বলবো না, আমরা আইটিআই ভর্তি হয়ে গেছি, এবার আমরা বলবো এমএস, মাইল্ড স্টিল। তো মাইল্ড স্টিল হচ্ছে একটা লো কার্বন স্টিল। এই লো কার্বন স্টিলের দুটি যদি প্লেট আমি জয়েন করতে যাই এবং তৃতীয় যেটা দিয়ে আমি জয়েন করছি, যে ফিলার মেটালটা দিয়ে আমি জয়েন করছি সেটাও যদি এমএস হয়, তাহলে কি হচ্ছে, এটাকে আমি বলবো হোমোজেনিয়াস ওয়েল্ডিং। ঠিক আছে, আর মানে এটাকে বাংলায় বলবো সমজাতীয় ওয়েল্ডিং।
এবার আমরা যদি দুটো মেটালকে আলাদা করি, আলাদা পাই, তাহলে কিন্তু আমি সেই ওয়েল্ডিংটাকে বলবো হেটেরোজেনিয়াস ওয়েল্ডিং। তো আমাদের কি বলছে দেখি, ইট ইজ দ্য মেথড ইন হুইচ সিমিলার অর ডিসিমিলার মেটাল আর টু বি জয়েন্ট or welded by the application of থার্ড মেটাল। থার্ড মেটাল দিয়ে যদি আমরা করি এবং দুটো যদি আলাদা আলাদা মেটাল হয়, তার উদাহরণ আমি দিচ্ছি, or alloy which has got low melting temperature than the metal to be welded। এটা কি হয়ে যাবে না, এমএস টু এমএস আমি ওয়েল্ডিং করছি, কাকে দিয়ে না, ইউজিং ব্রোঞ্জ ফিলার। তাহলে এমএস মানে মাইল্ড স্টিল, মানে লো কার্বন স্টিল ওয়েল্ডিং করছি, কার সাথে, লো কার্বন স্টিলের সাথে ওয়েল্ডিং করছি, কিন্তু বাই ইউজিং ব্রোঞ্জ ফিলার। ব্রোঞ্জ মানে যেখানে কপার আর টিন আছে, কপার আর টিনের দিয়ে, তার ফলে আমি ডিসিমিলার করতে পারবো। দেখবে রাস্তার ধারে গ্যাসে ওয়েল্ডিং করছে, কিন্তু দেখবে তুমি যে কোনো জিনিস নিয়ে যাবে, ও কি করবে, ও তো মেটাল চেনে না, তো ও মেটাল চেনে না, তাহলে ও মেটালের জন্য থার্ড মেটাল কি ইউজ করবে ও জানে না। তাহলে কি করবে না, ওর কাছে একটা অস্ত্র আছে ব্রোঞ্জ। এই ব্রোঞ্জ কি করবে না, এ যা মেটালই হোক তাকে একবার আটকে দেবে। কিন্তু এতে একটা অসুবিধাও আছে, যে ওভার হিটেড হয়, যদি পরে কোনোদিন ওই জায়গাটা ওভার হিটেড হয় তাহলে খুলেও যেতে পারে। ঠিক আছে, তাহলে এমএস টু সিআই বাই ইউজিং ব্রাস ফিলার রড। ব্রাস মানে কি, কপার আর জিঙ্ক। তাহলে কপার আর জিঙ্ক যদি আমি দুটোকে মিক্স করি, তাহলে আমি পাবো ব্রাস। তাহলে এই ব্রাস দিয়ে আমি কাকে ওয়েল্ডিং করছি, এমএস এর সাথে সিআই, মানে ডিসিমিলার, কোনো মানেই নেই। মানে আমার এমএস টু এমএস ইউজিং ব্রোঞ্জ ফিলার রড আর এমএস টু সিআই ইউজিং ব্রাস ফিলার রড, বা এরকম উদাহরণে আরো কিছু যদি হয়, তাহলে সেটাকে আমরা বলবো হেটেরোজেনিয়াস ওয়েল্ডিং, বা এটার বাংলা হচ্ছে বিষম জাতীয় ওয়েল্ডিং। আশা করি বোঝাতে পারলাম। তাহলে কাইন্ডস আমার দুটো, একটা হোমোজেনিয়াস ওয়েল্ডিং সমজাতীয় ওয়েল্ডিং, আর একটা হচ্ছে হেটেরোজেনিয়াস ওয়েল্ডিং মানে বিষম জাতীয় ওয়েল্ডিং। এবার আমি আসছি ক্লাসিফিকেশন, ওয়েল্ডিং এর ক্লাসিফিকেশন। তাহলে কাইন্ডস বুঝেছি, এবার ক্লাসিফিকেশন হচ্ছে ওয়েল্ডিং প্রসেস মে বি ব্রডলি ক্লাসিফাইড ইনটু টু ক্যাটাগরিজ। দুটো ভাগে আমরা ক্লাসিফাইড করেছি। কি কি না, একটা হচ্ছে প্রেসার ওয়েল্ডিং আর একটা ফিউশন ওয়েল্ডিং। আশা করি অনেকে ফিউশন শব্দটা প্রথম শুনলাম, কিন্তু প্রেসার ওয়েল্ডিং এটা বুঝতে পারছি, প্রেসার দিতে হবে ওয়েল্ডিং করার সময় বা করার পর একটা প্রেসার দিতে হবে। তাহলে আমরা এর ডেফিনেশনটা দেখে নিই, এটাও আমরা মুখস্থ রাখবো। দ্য ওয়েল্ডিং মেথড ইন হুইচ সিমিলার মেটালস আর জয়েন্ট। মানে এখানে কিন্তু এমসিকিউ কোশ্চেন চলে আসবে আর তোমাদেরকে বোকা বানাবে, যে এখানে কি প্রেসার ওয়েল্ডিং এর ডিসিমিলার করা যাবে, তখন এতটা মাথায় থাকবে না। কিন্তু এখানে দেখো পরিষ্কার ডেফিনেশনে বলে দেওয়া আছে সিমিলার মেটালই হতে হবে। আর তুমি যদি ওয়ার্কশপে আসো, তাহলে ওয়ার্কশপে নিজেই করে দেখতে পারো প্রেসার ওয়েল্ডিং এ, যে দুটো বিষম জাতীয় মেটাল তুমি সিম করলে, প্রেসার দিলে, তো থার্ড মেটাল ইউজই করলে না, প্রেসার দিলে তো থার্ড মেটাল ইউজই হবে না, তখন কিন্তু তুমি কি হবে না, ওটাকে আবার টানলেই খুলে যাবে, তাহলে এটা ওয়েল্ডিং হবে হলো না। তাহলে এর সংজ্ঞা মানতে হবে, তবে এটাকে আমি বলবো প্রেসার ওয়েল্ডিং। The welding method in which similar metal are joined together by heating them to a plastic or partially molten state। তাহলে কতক্ষণ পর্যন্ত, দুটো মেটাল আছে, একটা আছে এমএস আর একটা আছে এমএস, সিমিলার মেটাল বলেছি, বা একটা আছে সিআই আর একটা আছে সিআই, সিমিলার মেটাল বলেছি, কিন্তু কতক্ষণ পর্যন্ত আমি হিটিং করব না, যতক্ষণ পর্যন্ত ও মানে মোল্টেন স্টেটে না যায়। পার্সিয়ালি মোল্টেন স্টেট, এটা আমাকে ওয়েল্ডারকে খেয়াল রাখতে হবে। আমি যদি এই সংজ্ঞাটা না জানি, আমি যদি ওকে ফুল গলিয়ে দিই, ওকে যদি মোল্টেন মেটালে ট্রান্সফার করে দিই, ও তো আমি হিট করলে ও মোল্টেন মেটালে চলে যাবে। তাহলে মোল্টেন মেটাল চলে গেলে কিন্তু প্রেসার ওয়েল্ডিং আর হবে না। তাহলে কি করতে হবে, যে আমি ওকে পার্সিয়ালি মোল্টেন স্টেজ, যেটাকে আমি বলছি প্লাস্টিক স্টেজ। প্লাস্টিক স্টেজ মানে কি, মানে মেটালটা অ্যাবাউট টু মেল্ট, মানে মেটালটা গলেনি অথচ গলতে চলেছে, এই পরিস্থিতিতে ওকে প্রেসারটা দিতে হবে। এটা যদি আমি মেনে নিতে পারি, তবেই আমি এই ডেফিনেশনটা মেনে নিলাম, তবেই আমি বলবো আমি প্রেসার ওয়েল্ডিং শিখে গেছি, আমি প্রেসার ওয়েল্ডিং করতে পারি। তাহলে কি বলছি, দ্য ওয়েল্ডিং মেথড ইন হুইচ সিমিলার মেটাল আর জয়েন্ট, এটা খেয়াল রাখবে, অনলি সিমিলার মেটালই প্রেসার ওয়েল্ডিং করা যাবে, আর জয়েন্ট টুগেদার বাই হিটিং দেম। কত দূর হিট করব না, প্লাস্টিক স্টেজ অব্দি হিট করব, প্লাস্টিক স্টেজ অব্দি হিট করব, বা পার্সিয়ালি মোল্টেড স্টেজ অব্দি হিট করব, অ্যান্ড দেন জয়েন্ট বাই প্রেসিং
তারপরে কি করব, প্রেস করব। প্রেস করার কতক্ষণ না, বা হ্যামারিং করব বা হাতুড়ি দিয়ে, যেটা বললাম ফোর্জ ওয়েল্ডিং এর ক্ষেত্রে করি। দ্য ইউজ অফ ফিলার মেটাল ইজ কল্ড প্রেসার ওয়েল্ডিং। তাহলে কি করব, আমি এটাকে প্রেস করব এবং প্রেস করে হ্যামারিং করব উইদাউট দ্য ইউজ অফ ফিলার মেটাল। মানে আমি কোনো থার্ড মেটাল মানে ফিলার মেটাল আমি কিছু ইউজ করব না, তবেই কিন্তু আমি এই ওয়েল্ডিংটা করতে পারবো। তাহলে দিস জয়েন্ট ইজ মেড পার্মানেন্ট, এই জয়েন্টটা পার্মানেন্ট হয়ে যাবে, কারণ ওয়েল্ডিং এর সংজ্ঞা ওকে মেনে মানতে হবে। একটা ল, আমরা যেমন মানুষ যে ল মেনে চলি যে এই এই আমাদের করা চলবে না, সেরকম মেটালও কিন্তু প্রত্যেকটা ল মেনটেন করে চলে। দেখো এই জয়েন্টটা তখন পার্মানেন্ট হবে। হিট সোর্স মেবি ব্ল্যাকস্মিথ ফোর্জ, রাস্তার ধারে দেখবে উনুনের মধ্যে হাওয়া দিচ্ছে, এটাকে বলি আমরা ব্ল্যাকস্মিথ ফোর্জ, ঠিক আছে। কামারশালা বলি বাংলায়, বা ফোর্জ ওয়েল্ডিং অর ইলেকট্রিক রেজিস্ট্যান্স দিয়ে আমি এই প্রেসার ওয়েল্ডিং করতে পারি। ইলেকট্রিক রেজিস্ট্যান্স মানে কি জানো বলতো, মানে ইলেকট্রিক মানে কি, মানে ফ্লো অফ ইলেকট্রন। তাহলে ইলেকট্রনকে যদি আমি যেতে বাধা দিই, ধরো পাইপের মধ্যে ইলেকট্রন ফ্লো হচ্ছে, তারের মধ্যে যাচ্ছে, হ্যাঁ আমি বাধা দিলাম, তাহলে সেখানে একটা হিট জেনারেট হবে, তাহলে সেই হিটটাকে কাজে লাগিয়ে করবো। তাহলে ফ্লো অফ ইলেকট্রন, ধরো পাইপের মধ্যে জল যাচ্ছে, আমি একটা ইট ঢুকিয়ে দিলাম, আমি আরো সহজ করে বুঝবো, ইট ঢুকিয়ে দিলাম, তাহলে সেই জায়গাটা হেভি হেভি ওর কারেন্ট আছে, তখন কি হবে ওই জায়গায়, যদি স্রোত প্রচুর থাকে তাহলে ওখানে হিট জেনারেট হবে, ঠিক আছে। ওই ইটটা, এই যে ইটটা না, এটা না রেজিস্ট্যান্স, এই ইটটাই রেজিস্ট্যান্স, ঠিক আছে। আমরা জানি না যে কারেন্ট ভোল্টেজ আর রেজিস্ট্যান্স, তো ইটটাই রেজিস্ট্যান্স। তো এ কি করবে না, হিট জেনারেট হবে, ওই হিটটা আমি ওখান থেকে কালেক্ট করবো, কালেক্ট করে আমি ওয়েল্ডিং এ কাজে রাখবো। তখনই আমার মানে হিট সোর্স কোথা থেকে পাবো, তাহলে আমি একটা ফোর্স থেকে পেতে পারি, যেটা কয়লা দিয়ে আমি ঘুরিয়ে হিট জেনারেট করতে পারি, অথবা রেজিস্ট্যান্স মানে ইলেকট্রিককে বাধা দিয়ে সেখানে ধরো এক গাদা ইলেকট্রন জমে যাবে, সেখান থেকে হিট মানে হিট নিয়ে আমি করতে পারি, অথবা ফ্রিকশন থেকে নিতে পারি। এটা আবার কেমন শুনতে লাগলো, ফ্রিকশন থেকে কিভাবে, এটা হতে পারে যে দুটো মেটালকে ঘষলাম, ঘষার ফলে যে হিট তৈরি হলো, সেটার থেকে আমি সেই হিটটাকে কালেক্ট করে আমি করতে পারি, সেটাকে আমি বলি ফ্রিকশন ওয়েল্ডিং। আরো পরে পরে মানে ফ্রিকশন ওয়েল্ডিং এ যখন ক্লাস আসবে বুঝতে পারবে যে কত সুন্দর, কত ইন্টারেস্টিং, ঠিক আছে। তো এরপর আমরা চলে আসছি দ্বিতীয় নম্বর ক্লাসিফিকেশন। দ্বিতীয় নম্বর ক্লাসিফিকেশন কোনটা, না ফিউশন ওয়েল্ডিং। তাহলে প্রেসারে আমি কি বললাম, না আমি সিমিলার মেটাল নিলাম, এবং সিমিলার মেটাল নেয়ার পরে আমি কি করলাম, না ওয়েল্ডিং করলাম, তাকে গলালাম না, না গলিয়ে কত দূর নিয়ে গেলাম তাকে, না প্লাস্টিক স্টেজে নিয়ে গেলাম, বা রেড হট কন্ডিশনে নিয়ে গেলাম, বা অ্যাবাউট টু মেল্টে নিয়ে গেলাম, এই জায়গায় নিয়ে গেলাম। তারপরে কি হলো, তারপর আমি প্রেস করলাম, সেটা হেমারিং দিয়েও হতে পারে বা কোনো প্রেসার মেশিন দিয়েও হতে পারে, আমি প্রেস করলাম, এটা হচ্ছে প্রেসার গেল। তাহলে তাহলে ওয়েল্ডিং, আমরা যে ওয়েল্ডিং এই যে বিষয়বস্তুকে বুঝি, এটা কিন্তু প্রসেস দুটোই, একটা প্রেসার ভাবে করতে পারি, অথবা ফিউশন বা গলিয়ে করতে পারি। কিভাবে গলিয়ে করব, না এখানে কি বলছে যে এ মেথড অফ ওয়েল্ডিং ইন হুইচ সিমিলার অর ডিসিমিলার, এটা খেয়াল রাখবে, এমসিকিউ আসবে যে ফিউশন ওয়েল্ডিং কি তাহলে দুটো আলাদা বিষম জাতীয় মেটাল হলেও করা যাবে, হ্যাঁ করা যাবে। তখন ফিউশন ওয়েল্ডিং এর ল ওকে মানতে হবে, ওই মেটালকে বা ওয়েল্ডারকে মানতে হবে। তাহলে কি, না এই মেথড অফ ওয়েল্ডিং ইন হুইচ সিমিলার অর ডিসিমিলার, দুটোই করা যাবে। প্রথম লাইনটা তাহলে আমরা সবাই বুঝতে পারলাম যে সিমিলার অর ডিসিমিলার দুটোই বুঝতে পারলাম। মেটাল আর জয়েন্ট টুগেদার বাই মেল্টিং অ্যান্ড ফিউজিং, এইখানটা একটু খেয়াল করবে যে মেল্টিং অ্যান্ড ফিউজিং, মেটাল গলবে, দুটো মেটাল আছে, দুটো মেটালই গলবে, এবং এজ দুটো কি হবে, দুটো মেটাল গলে যাওয়ার পরে ফিউজিং হবে। ফিউজিং মানে মেটালটা গলে যে প্রান্তটা আছে জলে পরিণত হবে, এই মেটালটা জলে পরিণত হবে, মানে মোল্টেন স্টেটে চলে যাবে দুটো মেটাল, ঠিক আছে। মোল্টেন স্টেটে গিয়ে এজ জল, আরে এজ জল, এই দুটো মোল্টেন মেটালের জল একসাথে মিশে যাবে, মিশে যাওয়ার পরে আর কোনটা এ মেটাল কোনটা বি মেটাল আমরা খুঁজে আলাদা করতেই পারবো না, এইটাকে বলছে ফিউশন। শুধু মেল্টিং হলেই হবে না, ফিউজ করতে হবে, দুজনকে মানে একাত্মকরণ করতে হবে, দুইটি মেটালকে গলিয়ে, তার প্রান্তগুলিকে গলিয়ে এই মেটাল ওই মেটালের জল মিশিয়ে ফেলতে হবে, তবেই কিন্তু এই ল মেনটেন হবে, এবং তখন আমরা তাকে বলবো ফিউশন ওয়েল্ডিং। তাহলে ওয়েল্ডিং এর দুটো বলেছি, প্রেসার, প্রেসারটা বুঝেছো, আর ফিউশন মানে হচ্ছে এটা। তার জন্য কি হবে না,
উইথ অর উইদাউট অ্যাডিশন অফ ফিলার মেটাল। মানে কি দিতে হবে, দুটো মেটাল মানে গলে গেল, গলে গিয়ে তার প্রান্তগুলো জলে পরিণত হলো এবং দুটো মিশে গেল, হবে? তখন কিন্তু আমাকে অ্যাডিশন করতে হবে কি, থার্ড মেটাল। যদি পাতলা সরু হয় মেটালটা, তাহলে অ্যাডিশন নাও করতে পারি। যদি মোটা হয়, যদি আমি বুঝি যে না ওদের জল দিয়েই হচ্ছে না, ওদের মোল্টেন স্টেট দিয়েই আমার জয়েনিংটা হচ্ছে না, তখন আমাকে থার্ড মেটাল ইউজ করে ওই জায়গায় ওকে আরো, যেমন ভিটামিন দিতে হয় সেরকম ওকে থার্ড মেটাল দিয়ে ওকে খাবার দিতে হবে, তবে ওই জায়গাটা তিনটে মেটাল গলে গিয়ে পার্মানেন্ট বন্ড তৈরি হবে, তখন সেটাকে আমরা বলবো ফিউশন ওয়েল্ডিং। কিন্তু কখনোই এনি কাইন্ড অফ প্রেসার আমি দেব না, বাট উইদাউট দ্য অ্যাপ্লিকেশন অফ এনি কাইন্ড অফ প্রেসার। কোনো প্রেসার এখানে দেওয়ার দরকার নেই। যদি আমি প্রেসার দিই তাহলে কিন্তু ও ল মানবে না, ও চলে যাবে প্রেসার ওয়েল্ডিং এ। আর প্রেসার ওয়েল্ডিং এর ল আছে যে একে গলানো যাবে না, প্রান্তকে পার্সিয়ালি মোল্টেন স্টেট অব্দি নিয়ে যেতে হবে। তাহলে আমি কোনো কিছুই মানলাম না, আমার ওয়েল্ডিং হবেই না। তাহলে আমার সংজ্ঞার মধ্যেই আমি ওয়েল্ডিং এর প্রত্যেকটা জিনিস আমি কিন্তু বুঝে নিতে পারবো, যে এর ডেফিনেশন গুলোতে প্রত্যেকটা কিছু বলা আছে, যেগুলো মেনটেন করলে এমনি এমনি ওয়েল্ডিং খুব সুন্দর হবে এবং সেই ওয়েল্ডিং এর স্ট্রেংথ হবে এবং সেই ওয়েল্ডারকে লোকে ভালো ওয়েল্ডার বলবে। তাহলে আমাদের হিটিং সোর্স গুলো কি? ওখানে আমরা দেখেছিলাম প্রেসার ওয়েল্ডিং এর ক্ষেত্রে হিটিং সোর্স কি ছিল, কোথা থেকে হিট পাচ্ছিলাম না, ব্ল্যাক স্মিথ ফোর্জ মানে কামারশালার যে উনুনটা বাংলায়, সেটার থেকে হিট পাচ্ছিলাম। আর কি বলেছিলাম না, রেজিস্ট্যান্স থেকে হিট পাচ্ছিলাম। তাহলে এই ফিউশন ওয়েল্ডিং এ আমরা কোথা থেকে হিট পাবো, বা ফ্রিকশন থেকে হিট পেয়েছিলাম, তিনটে বলেছিলাম। তো এখানে আমরা তিনটে বলবো। কোথা থেকে হিট পাবো এই ফিউশন ওয়েল্ডিং করার জন্য, না হিট আমরা নেব ওয়েল্ডিং আর্ক। দেখবে ওয়েল্ডিং কে টাচ করলেই একটা স্পার্ক হয় চারিদিকে। রাস্তার পাশে যদি ওয়েল্ডিং হয় না, আর্ক ওয়েল্ডিং, তাহলে তুমি বুঝতে পারবে যে ওয়েল্ডিং এমন একটা জিনিস যে ওখানে ওয়েল্ডিং হচ্ছে, বুঝতে পারবে এটা। তো ওখান থেকে নেবো। আর ওখান থেকে হিটটা আমরা কোথা থেকে পাই, ইলেকট্রিসিটি থেকে পাই। তাহলে ইলেকট্রিসিটি থেকে আমরা এখানে হিটটা পাবো। আর কোথা থেকে, না গ্যাস ওয়েল্ডিং। দেখবে রাস্তার ধারে দুটো গ্যাস আছে, অক্সিজেন, অ্যাসিটিলিন। অক্সিজেন তো নিজে জ্বলে না, জ্বলতে সাহায্য করে, তাহলে অ্যাসিটিলিন জ্বলে এবং ওকে জ্বলার জন্য সাহায্য করে আমার অক্সিজেন। তাহলে অক্সিজেন এবং অ্যাসিটিলিন দিয়ে দেখবে গ্যাস ওয়েল্ডিং করছে। তাহলে হিট কোথা থেকে পাচ্ছে, তাহলে ওটাও ফিউশন ওয়েল্ডিং। হিট দেখে আমরা বুঝে যাবো যে কোথা থেকে ও গলাচ্ছে কি গলাচ্ছে না, প্রান্তদ্বয় গললো কি গললো না। এইটা দিয়ে আমি বুঝে যাব যে হিট মানে হিটটা দেখে আমরা বুঝে যাব যে আমার ওটা ফিউশন গ্রুপের মধ্যে ওয়েল্ডিংটা নাকি প্রেসার গ্রুপের মধ্যে। তো ফিউশন গ্রুপের মধ্যে হলে আমি হিট পাবো আর্ক ওয়েল্ডিং, ইলেকট্রিসিটি থেকে, গ্যাস ওয়েল্ডিং, গ্যাস থেকে, আর কি পাবো, কেমিক্যাল রিয়াকশন থেকে, থার্মিট ওয়েল্ডিং। তোমরা তো সবাই ট্রেনে যাতায়াত করো, দেখেছো যে রেল লাইনে যখন ক্র্যাক হয় তখন কিভাবে হয়। রেল লাইনে যখন ক্র্যাক হয়, ওই ক্র্যাক কি রেল লাইন তুলে ফেলে না, ওটা ওয়েল্ডিং করে। কিভাবে করে, না ওটা কেমিক্যাল কম্পোজিশন থাকে। পরের ক্লাসে আরো মানে ভালোভাবে বিস্তারিতভাবে থার্মিট ওয়েল্ডিং এর যখন ক্লাস করব বলবো, এখন একটু বলে রাখি যে ওই জায়গায় কেমিক্যাল কম্পোজিশন দিয়ে একটা ব্লাস্ট করানো হয়, যেখানটা ক্র্যাক আছে ওর মধ্যে ঢুকে যায় এবং তারপরে এসে ওইটাকে খোলা হয়, খুলে ওই জায়গাটাকে গ্রাইন্ডিং করে আবার লেভেল করে দেওয়া হয়। তো এইভাবে এক্সপ্লোশন করে যে ওয়েল্ডিংটা করা হয়, সেটা এই থার্মিট ওয়েল্ডিংটা সাধারণত রেল লাইনের ট্র্যাকে করা হয়। তো এই এই কেমিক্যাল রিয়াকশন থেকে আমরা হিট পেতে পারি, আমরা গ্যাস থেকে হিট পেতে পারি, অথবা আর্ক মানে ইলেকট্রিসিটি থেকে হিট পেতে পারি। কার জন্য, ফিউশনের জন্য। আর প্রেসারের জন্য আমরা ব্ল্যাকস্মিথ ফোর্স থেকে হিট নিয়েছিলাম, আর নিয়েছিলাম রেজিস্ট্যান্স, ইলেকট্রিক রেজিস্ট্যান্স থেকে নিয়েছিলাম, আর ফ্রিকশন থেকে নিয়েছিলাম। এবার নন ফিউশন ওয়েল্ডিং মানে ক্লাসিফিকেশনে দুটো ভাগ বলেছিলাম, যে একটা হচ্ছে প্রেসার ওয়েল্ডিং, একটা ফিউশন, কিন্তু মাঝামাঝি একটা নন ফিউশন ওয়েল্ডিং। সেটা কি, সেটা মাঝে মাঝে তোমরা বইয়ের পাতায় দেখতে পাবে। কিন্তু আমার মতে বলে যে নন ফিউশন যখন গলছেই না, আবার প্রেসারও অ্যাপ্লাই করা হচ্ছে না, তাহলে এটা কোন গ্রুপের মধ্যে আসবে, এ তো কোনো লই মানছে না। তাহলে তখন একে একটা নতুন জায়গা দেওয়া হয়েছে, এ হচ্ছে নন ফিউশন ওয়েল্ডিং।
কোনো কোনো বইয়ে দেখতে পাবে এটা আছে ক্লাসিফিকেশনের মধ্যে। তা দিস ইজ এ মেথড ইন হুইচ সিমিলার অর ডিসিমিলার মেটাল আর জয়েন্ট টুগেদার। সিমিলারও হতে পারে, ডিসিমিলার হতে পারে, জয়েন্ট টুগেদার, জয়েন করা হচ্ছে কি করে না উইদাউট মেল্টিং দ্য এজ অফ বেস মেটাল। তাহলে উইদাউট মেল্টিং বলেছে, তাহলে উইদাউট মেল্টিং মানে সেটা কোথায় গেল? সেটা প্রেসার গ্রুপের মধ্যে চলে গেল, মেল্ট হলো না, ফিউশনে থাকলো না। বাই ইউজিং এ লো মেল্টিং পয়েন্ট ফিলার রড বাট উইদাউট দ্য অ্যাপ্লিকেশন অফ প্রেসার। তাহলে প্রেসারও দিচ্ছি না আবার গলাচ্ছিও না, তাহলে তো এই উপরের দুটো কোনো লই মানছে না। তাহলে এই ওয়েল্ডিং যদি কেউ করে তখন এটাকে আমরা বলবো নন ফিউশন ওয়েল্ডিং। এর এর নাম কি? এক্সাম্পল সিলভার সোল্ডারিং অ্যান্ড ব্রেজিং, এই দুটো যে আছে নাম, ঠিক আছে, সিলভার সোল্ডারিং আর ব্রেজিং, এই দুটো হচ্ছে এই এর এক্সাম্পল। এরপর আমরা যাব যে স্লাইডে, সেটা হচ্ছে আমরা একটা ছক করে বুঝে নিতে পারি যে খুব সহজে যে ওয়েল্ডিংটা আমাদের পুরো জিনিসটা সামারি আমরা বুঝতে পেরে যাব। সেটা হচ্ছে কিরকম না, যে ওয়েল্ডিংটা আমরা দুটো ভাগ করেছিলাম, একটা প্রেসার একটা ফিউশন। তোমরা সবাই বুঝতে পারছো, প্রেসার মানে বুঝতে পারলে প্রেসার অ্যাপ্লাই করতে হবে কিন্তু মেল্টিং হবে না। এজ এর হচ্ছে এজ মেল্টিং হবে এবং ফিউজ হবে, কিন্তু এর কিন্তু অ্যাপ্লিকেশন অফ প্রেসার থাকবে না, কোনো প্রেসার দেওয়া যাবে না। তাহলে এই প্রেসার ওয়েল্ডিংকে আমরা ভাগ করেছি দেখো ফোর্জ, রেজিস্ট্যান্স, থার্মিট। ফোর্জ মানে যেখানে ফোর্জ আমি যেখানে বলেছিলাম ব্ল্যাক স্মিথ ফোর্জ মানে কামারশালায় যে ব্যবহার করা হয়। রেজিস্ট্যান্স মানে ইলেকট্রিক রেজিস্ট্যান্সকে তুমি যেটা ইউজ করে মানে রেজিস্ট্যান্স বা ইলেকট্রিককে বাধা দিলে সেখান থেকে হিট নিয়ে করলাম। আর থার্মিট ওয়েল্ডিং প্রেসার মানে এই থার্মিট ওয়েল্ডিং দুটোই করা যায়, একটা হচ্ছে তোমার ফিউশনেও থাকে, একটা প্রেসারেও থাকে, তো এটা হচ্ছে থার্মিট ওয়েল্ডিং প্রেসার। এবার প্রেসারের এই যে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, এই রেজিস্ট্যান্স ওয়েল্ডিংকে আমরা আবার অনেকগুলো ভাগ করেছি, মানে আমাদের প্রয়োজন হিসেবে, আমাদের যেমন প্রয়োজন আমরা কিন্তু সেরকম ভাবে ওয়েল্ডিংটাকে মেশিনগুলোকে চেঞ্জ করি। তো সেটা কিরকম? স্পট, সিম, বাট, ফ্লাশ বাট, প্রজেকশন, এটা হচ্ছে তোমার রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। এই গেল তোমার প্রেসার গ্রুপটা, মোটামুটি এটা। এবার হচ্ছে ফিউশন। ফিউশন ওয়েল্ডিংকে আমরা কি করেছি না গ্যাস দিয়ে বললাম, যদি হিট সোর্স গ্যাস থাকে তাহলে গ্যাস ওয়েল্ডিং। আর আর্ক ওয়েল্ডিং যেটা, সেটা হচ্ছে ইলেকট্রিক হিট সোর্স। আর হচ্ছে থার্মিট, যেটা বললাম যে কেমিক্যাল দিয়ে চাপ দিয়ে আমি করলাম, সেটা হচ্ছে থার্মিট। তাহলে আমরা এই যে আর্ক ওয়েল্ডিং আছে না, আর্ক মানে তো তোমাদেরকে বললাম বিষয়টা, এই আর্ক ওয়েল্ডিংকে আমরা আবার 9টা ভাগ করেছি, ঠিক আছে, আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের যে ইন্ডাস্ট্রিতে যেটা লাগবে। তো সেই হিসাবে আমাদের 9খানা প্রসেস আছে, যেভাবে 9খানা ডিফারেন্টলি মেশিন দিয়ে আমরা আর্ক ওয়েল্ডিংটা করতে পারি। সেটা হচ্ছে কি না দেখো, আমরা এই যে সচরাচর যেটা দেখি সেটা হচ্ছে MMAW মানে ম্যানুয়াল মেটালিক আর্ক ওয়েল্ডিং, MMAW। তারপর কি আছে কার্বন আর্ক ওয়েল্ডিং, অ্যাটমিক হাইড্রোজেন আর্ক ওয়েল্ডিং, টিগ ওয়েল্ডিং, টাংস্টেন ইনার্ট গ্যাস আর্ক ওয়েল্ডিং, মিগ ওয়েল্ডিং, মেটাল ইনার্ট গ্যাস আর্ক ওয়েল্ডিং, ফ্লাক্স কোড আর্ক ওয়েল্ডিং, সাবমার্জ আর্ক ওয়েল্ডিং। প্রত্যেকটা ওয়েল্ডিং নিয়ে এই প্ল্যাটফর্ম থেকে আমি ক্লাস দেব, তখন প্রত্যেকটা ওয়েল্ডিং বুঝতে পারবে, মানে ওয়েল্ডিং যে কি ভাস্ট জিনিস এবং ওয়েল্ডিং সম্বন্ধে বুঝতে যে কত মজা লাগে সেটা বুঝতে পারবে। আর গ্যাস ওয়েল্ডিং এর ক্ষেত্রে দেখো অক্সিজেন আর একটা আমরা ফুয়েল গ্যাস দিই, ফুয়েল গ্যাসটা হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন ছাড়া, অ্যাসিটিলিন দিলে আমরা হিটটা বেশি পাই, ওই জন্য সবসময় অ্যাসিটিলিন দিই, কিন্তু অ্যাসিটিলিন ছাড়াও আদার ফুয়েল গ্যাস দিয়ে, মানে অক্সিজেন তো লাগবেই গ্যাস থেকে আমরা হিট যেহেতু নিচ্ছি, সুতরাং আদার ফুয়েল গ্যাস কোনগুলো না আমরা এলপিজি দিয়ে করতে পারি, কোল গ্যাস দিয়ে করতে পারি, প্রোপেন দিয়ে করতে পারি, বুটেন দিয়ে করতে পারি, মিথেন দিয়ে করতে পারি। এগুলো দিয়ে যদি আমরা করি ওয়েল্ডিংটা, মানে অক্সিজেন সিলিন্ডার আর ধরো প্রোপেন সিলিন্ডার, এটা দিয়ে করলাম অক্সিজেন সিলিন্ডার, এলপিজি সিলিন্ডার, এইভাবে যদি করি তাহলে হচ্ছে অক্সি আদার ফুয়েল গ্যাস ওয়েল্ডিং হয়ে গেল। সেটা কিন্তু গ্যাস ওয়েল্ডিং, যেটা কোথায় ফিউশন ওয়েল্ডিং এর মধ্যে হচ্ছে। ফিউশন ওয়েল্ডিং মানেই এজ মেল্ট করতে হবে, এটা নিশ্চয়ই সবার মাথায় আছে, মাথায় ঢুকে গেছে। তাহলে গ্যাস ওয়েল্ডিং, আর্ক ওয়েল্ডিং আর থার্মিট ওয়েল্ডিং, এই একটা স্লাইড দিয়ে আমি কিন্তু গোটা ওয়েল্ডিংটাকে ক্লাসিফিকেশনটা বুঝতে পারছি, এবং প্রত্যেকটা 9খানা যে আর্ক ওয়েল্ডিং আছে সেই আর্ক ওয়েল্ডিং গুলোর নাম আমরা জেনে নিচ্ছি। ঠিক আছে, আশা করি ওয়েল্ডিং এর ইন্ট্রোডাকশন তোমরা বুঝতে পেরেছো, ওয়েল্ডিং এর ইনভেনশন বুঝতে পেরেছো,
খুব মন দিয়ে তোমরা ক্লাসটা শুনেছো, এর জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। এবং তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলে এই ক্লাসটা শেষ করছি। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।